ওয়েলকাম টু কিউরিয়াস। আজ আমরা আবার চলে এসেছি। তোমরা তো জানোই আমাদের পুরোনো চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ায় আমরা আবার নতুন চ্যানেল খুলেছি, কিউরিয়াস 2.0। এই চ্যানেলটায় আমরা আবার নতুন করে ভিডিও শুরু করছি। আমাদের তো প্রথম টপিক হিস্ট্রি, তাই আমরা হিস্ট্রির প্রথম দিন ক্লাসে তোমরা দেখেছো যে কিভাবে প্রস্তর যুগ থেকে আস্তে আস্তে তাম্রযুগের দিকে আমরা এগিয়ে চললাম। আজকে আমাদের শুরু হবে তাম্রযুগ। তাম্রযুগে মেনলি আমরা যে পুরোনো ভিডিওতে দেখলাম যে আস্তে আস্তে ছোট ছোট নবীন প্রস্তর যুগে আমরা দেখলাম যে কিভাবে ছোট ছোট গ্রাম থেকে আস্তে আস্তে ছোট ছোট গ্রাম তৈরি হলো, দল থেকে দল, গ্রাম থেকে আস্তে আস্তে আমরা দেখলাম শহর তৈরি হবে আস্তে আস্তে। কিন্তু তোমরা নোটিস করবে যে পৃথিবীর যত কিছু আছে তোমরা যদি নোটিস করো তো দেখবে, বা ওরাও তখন গ্রাম তৈরি করার জন্য, ওরা যে গ্রামটা তৈরি হচ্ছে সেখানে পশুপালন করবে, চাষবাস করবে, তার জন্য কিসের দরকার? কমন কি একটা জিনিস দরকার, কমন জিনিস দরকার হচ্ছে জল। তাই বেশিরভাগ তোমরা শহর দেখবে, যেমন ধরো কলকাতা। কলকাতা যদি দেখো, কলকাতাতে দেখবে হুগলি নদীর উপর অবস্থিত। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। যদি দিল্লি দেখো, দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। আবার যদি দেখো তুমি মুম্বাই, দেখবে সমুদ্রের তীরে অবস্থিত। ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি দেখো যে যে কোনো বসতি গড়ে উঠেছে বা বড় শহর গড়ে উঠেছে সেগুলো কিন্তু সমুদ্রের ধারে বা কোনো একটা জলাশয়ের ধারে। কেন? না, সেখানে জলের যোগান থাকলে চাষবাসের সমস্যা হবে না, কোনো কিছু চাষবাস পশুপালনে জলের সমস্যা হবে না। তাই তোমরা যত বড় বড় সাইট বা যত বড় বড় শহর দেখো সবই কিন্তু তোমার জলের ধারে বা জলাশয়ের ধারেই তো অবস্থিত। সেই রকমই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মানে ইন্ডিয়া, ভারতেও একটা সভ্যতা তৈরি হয়েছিল সেই সময়। সেই সময় বলতে সময়সীমা হচ্ছে 3300 বিসি থেকে 1300 বিসি পর্যন্ত। ঠিক আছে, এটা এর সময়সীমা। তো এই সময় তোমরা দেখবে যে আমাদের ভারতে একটা সভ্যতা তৈরি হয়েছিল, এতটাই উন্নত সভ্যতা যে সেই সভ্যতার মানে এখনো পর্যন্ত সেই সভ্যতার মতো আমরা কিছু বানিয়ে উঠতে পারিনি। আমরা কিছু মেজর সভ্যতা দেখে নিই, তারপরে ইন্ডাস ভ্যালিতে যাব। সেই সময় কিছু মেজর সভ্যতা ছিল, যেমন মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া যেটা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে হয়েছিল। তাহলে দেখলাম যে একটা সভ্যতা যেটা একটা নদীর তীরে অবস্থিত হয়েছিল। আবার দেখব যে মিশর সভ্যতা। মিশর সভ্যতা তৈরি হয়েছিল নীল নদের তীরে, আর এটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট সভ্যতা। ঠিক আছে। আবার দেখব সিন্ধু সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা উম, সিন্ধু নদীর তীরে সিন্ধু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। আবার দেখব চৈনিক সভ্যতা, সেটা আবার হোয়াংহো নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতা হচ্ছে সবচেয়ে বড় সভ্যতা, আর চৈনিক সভ্যতা হচ্ছে সবচেয়ে নবীন সভ্যতা, মানে নতুন সভ্যতা। ঠিক আছে। আর মিশরী সভ্যতাটা হচ্ছে সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা। ঠিক আছে। আমরা দেখি যে সিন্ধু সভ্যতা কিভাবে কি গড়ে উঠেছিল। দেখো, যদি আমরা দেখি আমাদের এখনো দেখবে ইন্দাস রিভার এইভাবে ফ্লো হয়ে এই দিক দিয়ে পাকিস্তান হয়ে গিয়ে পড়েছে। ঠিক আছে। এর বিভিন্ন শাখা পোশাখা আছে। আমাদের পুরো রিজিয়নটা এইটুকুর মধ্যে বেস করেছিল বলে, এই ইন্ডাস রিভার বা সিন্ধু নদীর উপর বেস করেছিল বলে এই সভ্যতাকে বলা হচ্ছে সিন্ধু সভ্যতা। ঠিক আছে। এই সিন্ধু সভ্যতা সময়সীমা তোমাদেরকে আমি বলেই ফেললাম অলরেডি। এই সিন্ধু সভ্যতার বিস্তারটা জেনে নেওয়া যাক। এই সিন্ধু সভ্যতার বিস্তার হচ্ছে
এইরকম জায়গাতে হচ্ছে আলমগীর। কি নাম? আলমগীর। কোথায়? ইউপি। এখান থেকে এইখানে বালুচিস্তান। আর এইখানে হচ্ছে মান্ডা। কি নাম? মান্ডা। আর এইরকম জায়গা করে হচ্ছে গুজরাটের দিয়ামাবাদ। দিয়ামাবাদ। ঠিক আছে। তো আমরা যদি দেখি, তো এতটা এরিয়া জুড়ে বিস্তৃত ছিল। এর চওড়া ছিল 1500 কিমি, আর এর লম্বা ছিল 1400 কিমি। বোঝা গেছে? এইখানে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এইখানে দেখিয়ে দিচ্ছি 1500 কিমি, আর লম্বায় ছিল 1400 কিমি। বোঝা গেছে? 1400 কিমি। আমরা যদি দেখি, এই সিন্ধু সভ্যতা সমসাময়িক হচ্ছে মিশরীয় সভ্যতার। ঠিক আছে। সেটার মিশরীয়দের সাথে আমাদের সিন্ধুদের একটা মানে বাণিজ্য চলতো, তার প্রমাণ পাওয়া যায় কিছু কিছু সিন্ধু সোনার মোহর, যেগুলো আমাদের এইখানে মাটি খুঁড়ে পাওয়া গেছে। এবারে এখানে তো শুধু সভ্যতা মানে তো একটা গ্রাম বা শহর নয়, প্রচুর গ্রাম, প্রচুর শহর, প্রচুর জায়গা নিয়ে তৈরি হয়েছিল এই সিন্ধু সভ্যতা। ঠিক আছে। যার মধ্যে হরপ্পা ছিল, মহেঞ্জোদারো ছিল, লোথাল ছিল, ও এরকম ভাবে চানহুদ্র ছিল। এরকম ভাবে প্রচুর জায়গা নিয়ে তৈরি হয়েছিল সিন্ধু সভ্যতা। এবং কি এখনো আমরা সব সাইট গুলো খুঁজে পাইনি। আর একটা জিনিস জানার বিষয় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সিন্ধু সভ্যতার আমরা এখনো লিপি পড়তে পারিনি। লিপি পড়তে পারিনি। ঠিক আছে। যে যতটুকু জানা যায় ততটুকুই জানা যায়, কিন্তু মাটি খুঁড়ে যেসব জিনিস বেরিয়েছে, যেসব ছবি পাওয়া গেছে, সেই সব ছবির ওপর এদের লিপিটা ছিল, এদের যে লিপিগুলো ছিল সেটা ছিল আঁকা লিপি। মানে কি না, ছবি এঁকে বোঝাতো যে একটা মানুষ এই করছে ওই করছে, তাই যদি বা কিছু কিছু বোঝা গেছে, আর কিছু কিছু বোঝা যায়নি, কারণ এরা এইভাবে লিখতো। প্রথমে ডান দিকে যেত, তারপর আবার বাঁ দিকে আসতো, তারপর আবার ডান দিকে যেত, তারপর আবার বাঁ দিকে আসতো, এইভাবে লিখতো। তাই বোঝা যায়নি এদের লেখাটা এখনো। এই এত সুন্দর একটা সভ্যতা, কিছু কিছু জিনিস আছে যেমন কৃষিকাজ, পশুপালন কেমন ভাবে কি হতো, আর এত পুরনো একটা সভ্যতা। আমরা কিন্তু আজকের কথা ভাবছি না, আমরা কিন্তু দেখছি আজ থেকে কিছু না হলেও 5000 বছর আগেকার কথা। ঠিক আছে। এই যেমন তাদের নগর পরিকল্পনা কেমন ছিল, তাদের নিষ্কাশি ব্যবস্থা কেমন ছিল, তাদের গার্হস্থ্য কেমন ছিল, চলো দেখে নেওয়া যাক এক এক করে। প্রথমে দেখা যাক তাদের চাষবাস কেমন ছিল। তারা খুব একটা বৃষ্টির জলের উপর নির্ভর ছিল না। ঠিক আছে। জলের ওপর নির্ভর ছিল না। যদি আমরা দেখি তাহলে দেখব যে সিন্ধু সভ্যতাটা তৈরি হয়েছিল এই জায়গাটাতে, কিন্তু এদের সিন্ধু নদীর ওপর। সিন্ধু নদী যদি দেখি তাহলে এটা হিমালয় রিজিয়ান, আমাদের এই হিমালয় রিজিয়ানের মধ্য দিয়ে এসেছে, তাই এটা বরফ গলা জলে পুষ্ট ছিল। আর বরফ গলা জলে যেহেতু পুষ্ট ছিল, তাই এর সব উপনদীগুলো কিন্তু, শাখা নদীগুলো কিন্তু বরফ গলা জলেই পুষ্ট ছিল। ঠিক আছে। এইভাবে তাহলে ওদের কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার যে ওদেরকে কোনো বৃষ্টির জলের উপর নির্ভর করতে হবে না। কারণ আমরা যদি দেখি এখনো গঙ্গার জল কি সারা বছর মরে না, কেন মরে না? কারণ সেটা একটা বরফ গলা জলে পুষ্ট নদী। ঠিক আছে। এরা বরফ গলা জলে পুষ্ট, এরা কি কি চাষ করতো? এরা চাষ করতো গম, বার্লি, মটর, তিল, সরিষা, তুলা প্রভৃতি এরা চাষ করত। ঠিক আছে। এদের আবার লোথাল, লোথালে আবার ধানের খোসাও পাওয়া গেছে। মানে ওখানে ধান চাষও হতো। এরকম ধানের খোসা যেখানে পাবো, তার মানে সেখানে তো ধান চাষ হতো। কারণ তখনকার সমসাময়িক সভ্যতা মিশর টিশর এগুলো তো ধান চাষ হয় না, কারণ এগুলো মরুভূমি এরিয়া। তাই সেখানে ধান চাষও হতো, সেটাতে পাওয়া যাচ্ছে। আবার যদি দেখা হয় হরপ্পা ও মহেঞ্জোদারোতে, মহেঞ্জোদারোতে ধানের গোলা পাওয়া গেছিল।
মহেঞ্জোদারোতে ধানের গোলা পাওয়া গিয়েছিল। ঠিক আছে, আরেকটা জিনিস পাওয়া গেছে, যেটা হলো এখানে কাঠের নাঙ্গল পাওয়া গেছে। কাঠের লাঙ্গল পাওয়া গেছিল। এতে কি হয়েছিল, কি বোঝা যাচ্ছে, যে ওরা কাঠের নাঙ্গলে চাষ করতো। আর একটা ছবির থেকে বোঝা গেছে যে এরা গরু দিয়ে লাঙ্গল টানাতো। বোঝা গেছে, এরা গরু দিয়ে লাঙ্গল টাঙাতো। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারছি তখনকার চাষবাস গরু দিয়ে লাঙ্গল টাঙাতো। এটা আজ থেকে নয়, কিন্তু এটা আজ থেকে প্রায় 5,000 বছর আগে। তাহলে আমরা চাষবাস দেখলাম। এবারে পরে আমরা পরের পয়েন্ট আমরা দেখে নিই পশুপালন। তারা কি কি পশুপালন করতো, কারণ আমাদের যদি নবীন নতুন প্রস্তর যুগে দেখি বা নবীন প্রস্তর যুগে দেখি, তো কি কি দেখবো, যে পশুপালন এদের মেন চাষ ছিল। তারপরে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে যাব, কিন্তু চাষবাস পশুপালন এগুলো তো বেসিক জিনিস ছিল তখনকার। সমস্ত চাষ সেখানে যেমন তখন চাষ হতো, তখন পশুপালন করতো, গরুকে পালন করতো, ছাগল পালন করতো, ভেড়া পালন করতো, শূকর পালন করতো, মহিষ পালন করতো, ষাঁড় ইত্যাদি। কিন্তু ষাঁড়কে এরকম ষাঁড়কে পাওয়া যায়নি। ষাঁড়কে পাওয়া গেছে যে ষাঁড়ের সিল মোহর পাওয়া গেছে, ওদের যে টাকাতে টাকাতে ষাঁড়ের হাতির ছবি পাওয়া গেছে। ঠিক আছে, এরা পশু মানে কুকুর পালন করতো। ঠিক আছে, উট এদের কাছে খুবই বিরল ছিল। আর এদের একটা জায়গাতেই, যেখানে ঘোড়া মানে ঘোড়ার অংশবিশেষ পাওয়া গেছে। ঠিক আছে, তার নাম কি, সুরকোটাই। সুরকোটাই এই ঘোড়ার অংশবিশেষ পাওয়া গেছে, কিন্তু ওই একটাই জায়গাতেই ঘোড়ার অংশবিশেষ পাওয়া গেছে, তাই বলা হয় ঘোড়াটা এদের খুব প্রচলন ছিল না। ঠিক আছে, পশুপালন তো আমরা দেখলাম। আমরা পরে দেখি যে এদের শহর সভ্যতা কেমন ছিল। এদের শহর সভ্যতা এতটাই, টাউন প্ল্যানিং ভালো ছিল, এরা এতটাই নিখুঁত কাজ করতো, যে এখনো পর্যন্ত তাদের শহরগুলোকে টেক্কা দিতে পারে না। আমাদের শহরগুলো, আমাদের প্ল্যান্ট শহরগুলো তাদেরকে শহরকে টেক্কা দিতে পারে না। এদের ছিল গ্রিড গ্রিড প্যাটার্নের। ঠিক আছে, গ্রিড প্যাটার্ন মানে কি, মানে আমরা যদি দেখি শহরগুলো, একদম প্রপার শহরের রাস্তাগুলো 90 ডিগ্রিতে ভাগ হতো। ঠিক আছে, শহরের রাস্তাগুলো 90 ডিগ্রিতে ভাগ হতো। ঠিক আছে, এইটাকেই বলা হয় গ্রিড প্যাটার্ন। আর এতটাই নিখুঁত ছিল, 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি, কোনো ভুল ছিল না। এদের রাস্তা ছিল পাকা। এদের ঘরগুলো ছিল ইট দিয়ে তৈরি, পোড়ামাটির ইট। পোড়ামাটির ইট দিয়ে তৈরি ছিল এদের ঘরগুলো। ইটের তোমার ইটের তো একটা সাইজ ছিল। এটার সাইজ কি ছিল, 1:2:4 অনুপাতে এদের ইটের সাইজ ছিল। ঠিক আছে, 1:2:4 অনুপাতে এদের ইটগুলো ছিল। ঠিক আছে, এরা কিছু কিছু শহর ছিল দুর্গ দ্বারা বেষ্টিত ছিল, কিছু কিছু শহর দুর্গ দ্বারা বেষ্টিত ছিল না। আবার কিছু কিছু প্রধান শহর ছিল, যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গা, ঢোলাভিরা, এইগুলো ছিল এদের প্রধান শহর। এদের প্রধান শহরগুলোর নাম কি ছিল তাহলে, কি লিখলাম আমরা, এক মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো, দুই হরপ্পা, তিন কালীবঙ্গা। একটা কথা মনে রাখবো, কালীবঙ্গাতে উটের হাড় পাওয়া গিয়েছিল। ওই একটা জায়গাতেই উটের হাড় পাওয়া গেছে। ঠিক আছে, চার ঢোলাভিরা। বোঝা গেল। তাহলে আমাদের ওদের টাউন প্ল্যানিং কেমন ছিল, তখন গ্রেড সিস্টেম ছিল। আর কি ছিল ওদের টাউন প্ল্যানিং এ, আর একটা জিনিস দেখবো, সেটা দেখবো, ওদের বেশিরভাগ বাড়ি না রাস্তার থেকে, মানে এটা যদি মেন রোড হয়, তার রাস্তা, এটা যদি ওদের বাড়ি হয় আর এটা যদি মেন রোড হয়, তাহলে তাদের বাড়িটা ছিল এইরকম জায়গাতে, মানে তাদের মেন দরজা হতো এরকম জায়গাতে। কিন্তু আমাদের কি এখন এরকম জায়গাতে, কিন্তু তাদের প্রাইভেসি মেনটেন হতো, তাই তারা গলির ভেতর করতো, কারণ এইদিকে আর একটা বাড়ি থাকতো, তো ডাইরেক্টলি দেখা যাবে না রাস্তা থেকে তাদের বাড়ি, তাই তারা কি করতো, এইখানে করতো। এটা কিন্তু আজকের কথা নয়, এটা আজ থেকে 5,000 বছর, 4 থেকে 5,000 বছর আগেকার কথা। 4 থেকে 5,000 বছর আগে এইরকম একটা শহর প্ল্যানিং ভাবতে পারা যায়। পরের বিয়েতে দেখবো এদের ড্রেনেজ সিস্টেম কেমন ছিল। এদের ড্রেনেজ সিস্টেম এতটাই ভালো ছিল যে রিসেন্ট পাকিস্তানে যে একটা বন্যা হয়েছে,
আমাদের হরপ্পা যে ড্রেনেজ সিস্টেম ছিল সেই ড্রেনেজ সিস্টেম দিয়ে বন্যার জল বেরিয়ে ওদেরকে রক্ষা করেছে। তাহলে ভাবতে পারছো আজ থেকে 5,000 বছর আগে কিরকম ড্রেনেজ সিস্টেম করেছিল, যেটা এখনো হচ্ছে না। এখন ছোট একটা ড্রেন করছে তো সেটাতে জ্যাম হয়ে শহরে জল জমে যাচ্ছে। এদের ড্রেনেজ সিস্টেমের কোনো তুলনা হয় না, এত অত্যাধুনিক ড্রেন ছিল এদের। ড্রেন ঢাকা দেওয়া ছিল, ঢাকা দেওয়া ছিল, আমাদের মতো ম্যানহোল মানে ঢাকনা ছিল, যেখান দিয়ে দেখতো পরিষ্কার করার জন্য লোক যেত। এদের ড্রেন গুলো এত সুন্দর ডিজাইন ছিল, কোনো জায়গাতে জল জমতো না। আর এরা মাধ্যাকর্ষণ শক্তিকে খুব ভালোভাবে কাজে লাগাতো। এরা মাধ্যাকর্ষণ শক্তিকে এতটাই ভালোভাবে কাজে লাগাতো যে কোনো জায়গাতে জল জমতো না। বোঝা গেছে? তাহলে নিকাশি ব্যবস্থা এদের কেমন ছিল। আবার ধোলাভিরা বলে একটা জায়গা আছে, ধোলাভিরা, সেইখানে দেখবো সেইখানে দেখবো যে জলের জন্য না, মানে যেটা বন্যার জল হচ্ছে, বন্যার জলের জন্য আলাদা ছিল একটা ড্রেন। আর মানে বাড়ির থেকে যে জল বেরোচ্ছে, নোংরা যে জল বেরোচ্ছে, সেই জলের জন্য আলাদা ড্রেন ছিল। ঠিক আছে? তাহলে এদের দুটো, আবার দুটো ড্রেন ডেভেলপ করেছিল। কিরকম একটা প্ল্যানিং ছিল ভেবে দেখো। এরপরে দেখবে এদের মানে গার্হস্থ্য জীবন কেমন ছিল। এদের গার্হস্থ্য জীবন বলতে ধরো ইটের বাড়িতে থাকতো, তাহলে পোড়া ইটের বাড়িতে থাকতো। ঠিক আছে? আর কি কিরকম ছিল, এদের বেশিরভাগ বাড়ি ছিল হয় একতল, মানে একটা ছাদ দ্বারা বেষ্টিত। এটা যেমন একতল, ধরো একটা ছাদ দ্বারা বেষ্টিত, তাহলে একতল ছাদ। আর না হলে দুই তল ছাদ, মানে এইরকম, এটা একতল দুতল, তাহলে দুই তল ছাদ। বোঝা গেছে? আর কি ছিল, এদের প্রত্যেকটা বাড়িতে বাথরুম ছিল, আর প্রত্যেকটা বাড়িতে কুয়ো ছিল। এটা কিন্তু আজ থেকে 4 থেকে 5 হাজার বছর আগেকার কথা। প্রত্যেকটা বাড়িতে বাথরুম, প্রত্যেকটা বাড়িতে কুয়ো। ওই মহেঞ্জোদারো হচ্ছে সবচেয়ে বড় শহর ছিল, ব্যবসার মেন পয়েন্ট ছিল ওই মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে 700-র বেশি কুয়ো পাওয়া গিয়েছিল। বোঝা গেছে? 700-র বেশি কুয়ো পাওয়া গেছে। ঠিক আছে? এবারে পরে দেখবো আরেকটা গল্প হচ্ছে যে এখানে বেশিরভাগ বাড়িতে গোলা ঘর ছিল, মানে যেখানে যেখানে ফসল, ধান, গম, ডাল যেসব চাষ হতো সেগুলো স্টোর করার জন্য, যেগুলো হচ্ছে এখন তোমরা কোল্ড স্টোরেজে দিয়ে আসছি। বা বাড়িতে দেখবে যাদের বাড়িতে চাষ হয় তাদের বাড়িতে দেখবে বাড়িতে চাষ হয়ে যাওয়ার পর ধানটাকে রেখে দেয়। কিছু কিছু বাড়িতে তো গোলা বানিয়ে রাখা হয়, তো সেরকমই বেশিরভাগ বাড়িতে এদের গোলা ঘর ছিল। ঠিক আছে? এবারে দেখবো এদের সামাজিক কাঠামো কেমন ছিল। এদের সামাজিক কাঠামো খুব উঁচু নিচু ছিল না, কিন্তু এদের যদি শহর প্ল্যানিং দেখি বা শহরটা দেখি, তাহলে দেখবো, দাঁড়াও শহরটা দেখাই, শহরটা দেখি, তাহলে দেখবো যে এইখানে থাকতো যারা ধনী মানুষ তারা কিরকম। যারা ধনী মানুষ থাকতো তারা এখানে থাকতো উচ্চবিত্ত, আর যারা গরিব মানুষ তারা এখানে থাকতো, তারা এই বড় স্নানাগারে স্নানও করতো, যেটা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আর এদেরকে বলা হতো সিটাডল। আর উচ্চ শ্রেণী, যারা উচ্চ শ্রেণী ছিল তাদের বলা হতো সিটাডল, আর যারা নিম্ন শ্রেণী ছিল তাদের বলা হতো নিম্ন শ্রেণী। ঠিক আছে? আর কি দেখবো, আর দেখো এদের ইয়েগুলো কিরকম ভাবে এরা বাণিজ্য করতো, কিরকম ভাবে এরা কেটে নদীর জলটাকে ঢুকিয়ে বিজনেসের কাজে লাগাতো। ঠিক আছে? আরেকটা যদি দেখি ডোমেস্টিক আর্কিটেকচারে, একবার তো বললাম যে এদের বাড়িগুলো ছিল রাস্তা থেকে ঘোরানো, যাতে প্রাইভেসি মেনটেন থাকে। কিছু কিছু জনের বাড়ি এই এই দিকেও ছিল, কিন্তু একমাত্র চানহুদ্রতে দেখবো যে এই বাড়িগুলো একদম ঘোরানো ছিল। কেননা তারা প্রাইভেসি আরো বেশি মেনটেন করতো। ঠিক আছে? তাদের যাওয়ার জন্য রাস্তা পর্যন্ত পাকা ছিল। ঠিক আছে? এদের সোশ্যাল ট্র্যাকিং এ তো আমি বললাম যে দু ধরনের মানুষ বাস করতো, শহরে দু রকম ভাগ দেখা গেছে। তাছাড়াও কি কি দেখবো, তাছাড়া দেখবো কিছু কিছু সমাধিতে, কিছু কিছু সমাধিতে এ প্রচুর
অলংকার পাওয়া গেছে, প্রচুর অলংকার পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? দামি জিনিস পাওয়া গেছে। ঠিক আছে, এর এর থেকে বোঝা যায় এটা কোনো ধনী লোকের সমাধি। আবার যদি দেখি যে কিছু কিছু সমাধিতে কিছুই ছিল না, একদম ফাঁকা ছিল, তাহলে সেটা গরিব লোকের সমাধি। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে তাদের ইয়ে ছিল। আবার কিছু ছিল, কিছু কিছু জন বাস করতো একদম ছোট বাড়িতে বা হস্তশিল্পের বিশেষজ্ঞ ছিল, সেরকমও ইঙ্গিত পাওয়া গেছে যে কিছু কিছু জন হস্তশিল্প করতো, আবার কিছু কিছু জন ব্যবসা করতো। এরকম ভাবে তাদের ধনী গরিবের ইয়েগুলো পাওয়া গেছে। ঠিক আছে, কিন্তু এমন কোনো কিছু পাওয়া যায়নি যেখান থেকে বোঝা যাচ্ছে এটি ধনী লোক এটি গরিব লোক, এমন কোনো কিছুই পাওয়া যায়নি। ঠিক আছে, মানে এদেরকে সেরকম ভাবে ধন মর্যাদা দিয়ে ভাগ করা যায়নি। ঠিক আছে, এদেরকে যেগুলো ভাগ করা গেছে কিছু কিছু সমাধি আর কিছু কিছু হস্তশিল্প ব্যবসা দিয়ে এইসব দিয়েই ভাগ করা গেছে, এদের ধন মর্যাদা দিয়ে কিন্তু ভাগ করা যায়নি। ঠিক আছে, আবার দেখবো পরের ক্ষেত্রে দেখবো এদের কারুকার্য কেমন ছিল। এরা খুব সুন্দর কারুকার্য করতো। কি ছিল? একটা ডান্সিং গার্ল ছিল, একটা ডান্সিং গার্ল ছিল, সেটা দেখা যাক। আহ এটা এই এই ডান্সিং গার্ল ছিল এদের ওখানে, এদের ওখানে ছিল যে ডান্সিং গার্ল ছিল এদের ওখানে ছিল প্রিস্ট কিং, একে বলা হতো প্রিস্ট কিং। এ কি? ডান্সিং গার্ল বা নিত্যরত মহিলা। মানে একে এর নাম কেন না, কারণ এই যে এই ভঙ্গি করে আছে তাই তাকে ডান্সিং গার্ল বলা হচ্ছে। ঠিক আছে, একে বলা হচ্ছে প্রিস্ট কিং। বোঝা গেছে? এইরকম ধরনের তাদের মূর্তি ছিল। বোঝা গেল কি কি তাদের আর্ট, তারা কি কি দিয়ে বানাতো। তারা বানাতো বেশিরভাগ জিনিস ল্যাপিস দিয়ে, ল্যাপিস দিয়ে বানাতো। ঠিক আছে, যেটা মেনলি এরা আফগানিস্তান থেকে নিত। ঠিক আছে, কার্নেলিয়ান দিয়ে বানাতো, যেটা গুজরাটেই পাওয়া যায়। আর কি দিয়ে বানাতো? তামা দিয়ে বানাতো। এরা জিনিসপত্র এইসব দিয়েই জিনিসপত্র বানাতো। আর এদের মেন মেন জিনিস কি ছিল, যেগুলো মেনলি এদের কোনো জিনিসই ক্লে দিয়ে বানানো হতো না। ঠিক আছে, আর একটা পুঁতি তৈরির কারখানা পাওয়া গেছে, পুঁতি তৈরির কারখানা পাওয়া গেছে। সেই কারখানাতে সেই কারখানাটি পাওয়া গেছে চানহুদ্রতে, সেই কারখানাটি পাওয়া গেছে চানহুদ্রতে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখলাম ওদের কি কি ক্রাফট ছিল। আর ওদের ইয়েটা এবারে দেখবো ওরা বিজনেস কিভাবে করতো। ওরা বিজনেস মেনলি মিশরের সাথে করতো। ঠিক আছে, মিশরের সাথে করতো এদের এদের বিজনেস। আর মেসোপটেমিয়া সভ্যতাও সমসাময়িক প্রায় সভ্যতা। তাই মেসোপটেমিয়া সভ্যতাকে তখন বলা হতো মেলুহা। মেলুহাকেও মেলুহার সাথে ওদের বিজনেসের পাওয়া গেছে। ঠিক আছে, তার সাথে কাদের সাথে করতো? ওমান, বাহুয়ান, বাহু আহ ইরান, এদের সাথে কি কি রপ্তানি করতো? রপ্তানি করতো তুলা, পুঁতি। ঠিক আছে, তুলা, পুঁতি, মৎস্য শিল্প, সরি মৃৎশিল্প, হাতির দাঁত প্রভৃতি। আর আমদানি কি কি করতো? সোনা, রূপা, সোনা, রূপা, যেমন তোমার ল্যাপিস যেটা আফগানিস্তান থেকে করতো। ঠিক আছে, এইসব জিনিস ওরা আমদানি করতো। এইবারে ওদের কিছু কিছু যেমন সোনার মুদ্রা পাওয়া গেছে, যেগুলোতে মিশর বা মেসোপটেমিয়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। সেখান থেকে বোঝা যায় তারা শুধুই যে তারা কোনো তার মিশরে মিশরীয় সভ্যতায় কোনো কিছু কিন্তু টাকার বিনিময়ে হতো না বা কোনো মুদ্রার প্রচলন ছিল না। সেইখানে চলতো দেনা পাওনা। কি চলতো? দেনা পাওনা। মানে আমার একটা গরু আছে, আমি একটা গরু দিয়ে 10টা ছাগল নিলাম,
সেই রকমই জিনিস চলতো, সেইখানে কিন্তু চলতো না। এটাকে বলা হয় বাটার সিস্টেম, বাটার সিস্টেম, ঠিক আছে, একে বলা হয় বাটার সিস্টেম, ঠিক আছে। আবার কিন্তু সেখানেও দেখা গেছে মুদ্রা পাওয়া গেছে, যদি দেখা যায় যে আমাদের হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের তিনটে ধাপ আছে। প্রথম দিকের ধাপে হয়তো বেটার সিস্টেম ছিল, পরের দিকের ধাপে দেখা যাবে যে এদের খুব ভালো একটা মুদ্রার প্রচলন হয়েছিল, যেগুলো মিশর টিশর দিক থেকে এসেছিল, বিদেশি ইনফ্লুয়েন্স হয়েছিল, ঠিক আছে। পরক্ষেত্রে আবার যদি দেখি, তো দেখবো এদের কি কি মানে কি কি সিলমোহর বলতে পয়সার মধ্যে কি কি পাওয়া গেছে, পয়সার মধ্যে কি কি পাওয়া গেছে, ষাঁড়ের ছবি পাওয়া গেছে, ঠিক আছে, ষাঁড়ের ছবি পাওয়া গেছে। তারপরে আর কি পাওয়া গেছে, হাতির ছবি পাওয়া গেছে, ঠিক আছে, এই সবই পাওয়া গেছে। এদের কিন্তু একটা ভালো ছিল, এদের ওজনদারি সিস্টেম ছিল। কোনো কিছু জিনিস দিলে আমরা দেখবো যে এরকম ধরনের ওজনদারি হয় একটা দেখেছি, যে দুদিকে, একদিকে বাটখারা দেয়, একদিকে জিনিস দেয়, নিয়ে ওজন করে হয়, এখানটাতে একটা ওজন থাকে, সেই ওজনদারি সিস্টেম ছিল, বাটখারা দিয়ে ওজন হতো। এরা বাইনারি সিস্টেম ইউজ করতো, 1 2 4, সরি 4 8 10, ঠিক আছে, সরি 4 8 16, কারণ তার ডবল ডবল হয়ে যেত সব সময় এদের, ঠিক আছে। এদের ওজন বাইনারি সিস্টেমে হতো। আর এই বিভিন্ন সিলমোহর, যেমন তোমার এই ষাঁড় দেওয়া, এটার হয়তো দাম ছিল 10 টাকা, তো এটার দাম 20 টাকা, ঠিক আছে। আবার কোনোটাতে বাঘ দেওয়া, সেটার দাম 30 টাকা, ঠিক আছে, এরকম ধরনের ছিল। এদের কিন্তু প্রত্যেকটা পশু হিসেবে এদের প্রত্যেকটা কয়েনের দাম হতো, ঠিক আছে। আমরা পরের ভিডিওতে দেখব যে পরের স্লাইডে দেখব যে এরা কি কি ধর্ম পালন করতো। এদের ধর্মের জন্য কোনো মন্দির পাওয়া যায়নি, কোনো মন্দির পাওয়া যায়নি। এদের একটা পাথর পাওয়া গেছে, যেটাকে বলা হয় পশুপতিনাথ। এই এই একটা হচ্ছে পশুপতিনাথ। পশুপতিনাথ কেন বলা হয়, 5টা পশুতে ঘিরে রেখেছে, একটা গন্ডার, গরু, হাতি, বাঘ, হরিণ, ঠিক আছে, কি বলা হয়, পশুপতিনাথ, ঠিক আছে। আর কি দেখবো, পশুপতিনাথ, আর কি দেখবো, এদের এই বাঁধটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে স্নানাবাদ, এইখানে অনেক পুজোর জিনিসপত্র পাওয়া গেছে আশেপাশে। তার মানে এখান থেকে বোঝা যায় এটা পুজো পারপাসে ইউজ হতো, এই স্নানাবাদটা, ঠিক আছে। এইখানে কিন্তু আরো অনেক জিনিসই পাওয়া গেছে, যেমন কিছু কিছু জায়গাতে পাওয়া গেছে যে আগুনের বেদি, মানে আগুন দেব, ঠিক আছে। কালীবঙ্গা বলে একটা জায়গা আছে, যেখানে ওই উটের ইয়ে পাওয়া গেছে, কালীবঙ্গা ও লোথালে কিন্তু আগুনের বেদি পাওয়া গেছে, মানে এখানে আগুনের দেবতাকে পুজো করা হতো, ঠিক আছে। এদের পবিত্র ছিল কিন্তু ষাঁড়, কেন না পশুপতিনাথ যে যেকে দেখালাম, সেখানে তিনিই কিন্তু শিব, ঠিক আছে। আর ষাঁড় এদের পবিত্র। আর কি, পিপল গাছ, পিপল গাছ এদের পবিত্র ছিল প্রচন্ড। তাছাড়া সেরকম এদের উম, কিছু তাবিজ, মূর্তির ব্যবহার করা হতো কিছু কিছু জায়গাতে, কিন্তু কোথাও এমন কোনো প্রমাণ পায়নি যেখানে ব্রাহ্মণ দ্বারা পুজো করা হয়েছে, ব্রাহ্মণ দ্বারা পুজো করানো হয়েছে, এমন কোথাও কোনো নিদর্শন পাওয়া যায়নি এখনো। হয়তো ভবিষ্যতে পাওয়া যেতে পারে, কারণ এখনো এর খোঁড়া কাজ চলছে, খনন কাজ চলছে, হয়তো ভবিষ্যতে আরো অনেক কিছুই পাওয়া যেতে পারে, তখন হয়তো এর লিপি এখনো পর্যন্ত আমরা পড়ে উঠতে পারিনি, পড়লে হয়তো জানতে পারবো যে কি কি ছিল। ভবিষ্যতে হয়তো আর আমাদের যারা আর্কিওলজিস্ট তারা একদম চেষ্টা করে যাচ্ছে মনে প্রাণে যে এটা কিভাবে আমরা পড়বো, কিন্তু এখনো পড়ে উঠতে পারিনি, তাই এখনো আমাদের জানতে পারা যায়নি। এইগুলো সব যেসব জিনিস পাওয়া গেছে তার উপর ভিত্তি করে আন্দাজ করা হয়েছে যে আমরা কিভাবে চলতো ওদের লাইফ স্টাইল, ঠিক আছে। আরো যদি দেখা হয়, তাহলে আরো দেখবো কোন জায়গায় কি কি জিনিস পাওয়া গেছে, একটু দেখে নেওয়া যাক। আর কে খুঁড়ে সেটাকে বার করেছে, যেমন হরপ্পা, হরপ্পা দয়ারাম সাহানি খুঁড়ে বার করেছে। কি নাম, দয়ারাম সাহানি, 1921। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের এসএসসি
বা যে কোনো পরীক্ষা দিতে যাও সেগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই এই সালটা, দয়ারাম সাহানি, মহেঞ্জোদারোর, এগুলো ইম্পর্টেন্ট। কোথায় পাওয়া গেছে? না রাভি নদীর তীরে। কোথায়? রাভি নদীর তীর। রাভি হচ্ছে পাকিস্তানের একটা নদী, যেটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব, যেখানে সেখানে পাকিস্তানের পাঞ্জাবে এটা পাওয়া গেছে। বেশিরভাগ সাইটই কিন্তু পাকিস্তানে পাওয়া গেছে, কেন না নীল নদের বেশিরভাগ অংশটাই পাকিস্তানের আন্ডারে। কিন্তু আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে ইন্ডিয়া সিভিলাইজেশন কেন বলি? কারণ বাপ তো বাপ হতা है। 1947-এর আগে তো আমাদেরই ছিল, একই ছিল। তারপরে ছেলে হিসেবে গেছে, এবারে নাতি হওয়ারও চেষ্টা করছে। তো দেখবো নাতির ভাগ্যে কি খুব একটা কিছু পড়বে না, কারণ বালুচিস্তানে মেন ভাগটা পাকিস্তানেই পড়বে। ঠিক আছে, পাকিস্তান সেটাকে সংরক্ষণ করতে পারছে না, এরকম অবস্থা। তো কি কি পাওয়া গেছে হরপ্পায়? হরপ্পায় পাওয়া গেছে ছটা, মানে দুটো রোতে ছটা শস্য ভান্ডার পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? কর্মীদের জন্য আলাদা ঘর পাওয়া গেছে, মানে ওখানে ওয়ার্কারদের জন্য ঘর করা হয়েছিল। ঠিক আছে, বেলে পাথরের মূর্তি পাওয়া গেছে কিছু, যেগুলো মানে আমাদের অ্যাটনমি, যেটা যেটা আমাদের হাড় কঙ্কাল, সেটার উপর ভিত্তি করে। ঠিক আছে, কিছু কিছু কুকুর আক্রমণেরও ফটো পাওয়া গেছে। ঠিক আছে, এখানে দেখা গেছে যে ছোট ছোট গরুর গাড়ি চলছে। আর দেখা গেছে এইখানে একমাত্র যেখানে দেখা গেছে কফিনে কিছু মানে কফিনে কবর দেওয়া হয়েছে, কফিনে সমাধি দেওয়া হয়েছে। ঠিক আছে, আর একেই বলা হয়েছে, ঋগ্বেদেই বলা হয়েছে একেই হরিউপ্পিয়া, এই শহরটাকেই হরিউপ্পিয়া বলা হয়েছে। ঠিক আছে, আবার মহেঞ্জোদারো দেখবো, মহেঞ্জোদারোকে মাউন্ট অফ ডেড বলা হয়। কেন বলা হয়? মহেঞ্জোদারোতে একটা স্তূপ পাওয়া গেছে, যেখানে শুধু মানে আমরা যদি মেরে কাউকে ফেলে দিই এক জায়গাতে ফেলি, যেমন এক জায়গাতে নোংরা ফেলতে 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 আস্তে আস্তে নোংরার পাহাড় দাঁড়ায়, সেরকম মানুষ মেরে ফেলতে ফেলতে একটা মৃতের পাহাড় পাওয়া গেছে। ঠিক আছে, কে করেছিল? আর ডি ব্যানার্জি। আর ডি ব্যানার্জি কি নাম, পুরো নাম কি? রাখাল দাস ব্যানার্জি। ঠিক আছে, কততে? 1922-এ, তার পরের বছরই জাস্ট। ঠিক আছে, এটা কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে একদম প্রপার ইন্দাস, যেটা প্রপার ইন্দাস রিভার, মানে সিন্ধু নদী, তারই পাশে পাওয়া গেছে। এটাও পাঞ্জাব পাকিস্তানেই পাওয়া গেছে। ঠিক আছে, এখানে কি পাওয়া গেছে? ওই যে দেখলাম গ্রেট বাথ, মানে চান করার একটা বড় জায়গা পাওয়া গেছে। ওইখানে এই হরপ্পাতে যেমন ছটা ইয়ে পাওয়া গিয়েছিল, শস্য ভান্ডার, এইখানে একটাই পাওয়া গেছে, কিন্তু বিরাট বড়, সবচেয়ে বড়। ঠিক আছে, এখানে কিন্তু সুতির কাপড় পাওয়া গেছে। ডান্সিং গার্ল যেটা দেখলাম সেটা কিন্তু এইখানেই পাওয়া গেছে। ঠিক আছে, এইখানেই শিবের মূর্তিটাও এইখানেই পাওয়া গেছে। আর কি দেখলাম? পুরোহিত, এইখানে একটা পুরোহিতদের ওই যেটা স্নানাবাতের সাইডে পুজো করা হচ্ছে, সেরকম একটা কিছু পাওয়া গেছে। এইখানে কিন্তু ঘোড়ার প্রমাণও পাওয়া গেছে। ঠিক আছে, আর ব্রোঞ্জের তৈরি করা মহিষ পাওয়া গেছে এখানে, ব্রোঞ্জের তৈরি করা মহিষ পাওয়া গেছে এখানে। আর সেরকম কিছু পাওয়া যায়নি। ঠিক আছে, এটা হচ্ছে সুরকোডাগো, সুরকোটাগোর। এটা কোথা? এটা সেটিন মানে আবিষ্কার করেছিল একটা ইংরেজ, সেটা 1929-এ। ঠিক আছে, এটা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রিভারের বালুচিস্তানে, মানে সাউথ ওয়েস্টার্ন সাইডে বালুচিস্তানে এটা পাওয়া গেছে। ঠিক আছে, ডাস্ট রিভারের পাশে পাকিস্তানে, বেশিরভাগ সাইটই বললাম বড় বড় যে সাইটগুলো সেগুলো পাকিস্তানে, কিন্তু ডাস্ট রিভারের পাশে পাওয়া গেছে। এটা কি ছিল? এটা এদের ট্রেড পয়েন্ট ছিল, মানে এটা বাণিজ্য ক্ষেত্র ছিল। আর চানহুদ্র, চানহুদ্র পাওয়া এনজি মজুমদার, এ খুব একটা ইম্পর্টেন্ট নয়। চানহুদ্র যে আবিষ্কার করেছিল খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু চানহুদ্রতে কি কি পাওয়া গিয়েছিল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা সিন্ধ নদীর তীরে, সিন্ধে পাওয়া গেছে, ইন্দাস রিভারের পাশেই পাওয়া গেছে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট বলার কারণ হচ্ছে এটাতে পাওয়া গেছে যেখানে পুঁথির দোকান ছিল, এটাতে পাওয়া গেছে যেখানে পুঁথির দোকান ছিল। ঠিক আছে, এখানে পাওয়া গেছে যেখানে কালি রাখার দোয়াত পাওয়া গেছে। ঠিক আছে, আর কি? আর কুকুরের ফুটপ্রিন্ট পাওয়া গেছে এখানে। এখান থেকেই বোঝা গেছে যে এখানে কুকুরও পালন করা হতো। আরো কিছু দেখবো, কালীবঙ্গা। কালীবঙ্গা ঘোষ আবিষ্কার করেছিল। ঠিক আছে, 1953-তে। রাজস্থানের এটা একটা, এটা কিন্তু ইন্ডিয়ার। এটা হচ্ছে ঘাগর নদীর তীরে।
ঠিক আছে। এইখানে কি কি পাওয়া গিয়েছিল? এইখানে পাওয়া গিয়েছিল অগ্নিদেবী, যেটা বললাম। ঠিক আছে, এখানেই পাওয়া গেছে উটের হাড়, এখানেই পাওয়া গেছে কাঠের নাঙ্গল। আর কি? আর আমড়ি, আমড়ি এনজি মজুমদার, মানে যে তৈরি করেছিল এই এমজি মজুমদার, যে চানুদ্র ইয়ে করেছিল, সেই করেছে। ঠিক আছে, এটাও ইন্দাস রিভারের পাশেই। ঠিক আছে, এখানে অ্যান্টিলোপের প্রমাণ পাওয়া গেছে। ঠিক আছে, আবার লোথালে চলে যায় যদি, তো আর রাও 1953 সালে এটা আবিষ্কার করেছিল, গুজরাটের গোভরা নদীর তীরে, এই ভোগবা নদীর তীরে এটা তৈরি। ঠিক আছে, এই শহরটা আমি যে বললাম বড় শহর, কোনো না কোনো নদীর তীরেই তৈরি হয়েছিল। ঠিক আছে, এটাতে কি কি পাওয়া গেছে? এটাতে পাওয়া গেছে মানুষ সৃষ্ট তখনকার দিনের সবচেয়ে বড় বন্দর, আর সবচেয়ে প্রথম প্রথম বন্দর এটাই। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওরা বন্দরে করে, নৌকা করে, গাড়ি করে যাওয়া আসা করতো, গরুর গাড়ি করে। ঠিক আছে, এদের ডকইয়ার্ড পাওয়া গেছে, মানে মাল রাখার জায়গাও পাওয়া গেছে। আমি বললাম যে এখানে ধানের খোসা পাওয়া গেছে। ঠিক আছে, অগ্নির বেদি পাওয়া গেছে, মানে আগুন পুজো করা হতো। আর চেস প্লেয়িং, আমরা যে দাবা খেলি, দাবা আজকের নয়, দাবা আজ থেকে প্রায় 5000 বছর আগে তার নমুনা পাওয়া গেছে, মানে তখনকার দিনেও মানুষ দাবা খেলতো। ঠিক আছে, সুরকোটাদা, সুরকোটাদা পাওয়া গেছিল। সুরকোটাদা জেপি যোশী আবিষ্কার করেছিল 1964-তে। কোথায়? না গুজরাটে পাওয়া গেছে। এখানে কি পাওয়া গেছে? ঘোড়ার হাড় পাওয়া গেছে, একটা জায়গায় যেখানে ঘোড়ার হাড় পাওয়া গেছে। ঠিক আছে, বানাউলি, এটা আর এস বিসাত আবিষ্কার করেছিল 1974 সালে। ঠিক আছে, হিসার ডিস্ট্রিক্ট হরিয়ানায় পাওয়া গেছে। এখানে কি পাওয়া গেছে? পুঁতি পাওয়া গেছে। ঠিক আছে, জয়ের অবশেষ পাওয়া গেছে, জয়ের অবশেষ পাওয়া গেছে। আর এইখানে প্রাক হরপ্পার অবশেষ পাওয়া গেছে কালচারের। আর ধোলাভিরা, আমাদের লাস্ট সাইট, ইম্পর্টেন্ট সাইটের মধ্যে ধোলাভিরা। ঠিক আছে, আর এস বিশান তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আরো 10-11 বছর পর 1985-তে গুজরাট রান অফ কচ্ছে পাওয়া গেছে এটা। ঠিক আছে, এখানে কি কি পাওয়া গেছে? এখানে পাওয়া গেছে একটা ওয়াটার রিজার্ভার। ঠিক আছে, ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে। আর জল ধরে রাখার জন্য যেটা আমাদের বড় ট্যাঙ্ক হয়, সেরকম একটা ট্যাঙ্ক পাওয়া গেছে। ঠিক আছে, এবারে দেখে নেবো যে এত সুন্দর এত বড় একটা জায়গা নষ্ট হলো কিভাবে। আমরা যেহেতু এখনো পর্যন্ত ওদের ভাষা পড়ে উঠতে পারিনি, তাই ঠিকঠাক ভাবে জানা নেই। আর্কোলজিস্টরা নিজের নিজের মত দিয়েছে, নিজের নিজের মতো। যেমন মহেঞ্জোদারোতে যে আমরা মৃতের স্তূপ পাওয়া গেছিল, সেখান থেকে বলা হয়েছে যে কোনো বিদেশি অ্যাটাক করেছিল, যার ফলে তাদেরকে মেরে মেরে এক জায়গায় ফেলে স্তূপ করে দিয়েছিল, মৃতের স্তূপ করে দিয়েছিল। ঠিক আছে, এইভাবে অ্যাটাকের ফলে নষ্ট হয়েছিল। কিন্তু অ্যাটাক তো এক জায়গাতে হবে, একসাথে তো সব জায়গাতে হবে না। আবার কেউ কেউ বলে যে আর্যরা অ্যাটাক করেছিল। কেন? না আর্যরা তখন লোহার ব্যবহার শিখে গিয়েছিল, আর তারা ঘোড়ার ব্যবহার জানতো। ঠিক আছে, তার ফলে একটা মানুষ 5-6 ফুট হাইটের, সে যদি আবার একটা 6 ফুট ঘোড়ার ওপর চেপে লোহার অস্ত্র নিয়ে অ্যাটাক করে, আমরা তামার অস্ত্র নিয়ে কতক্ষণ লড়বো? আমাদের কাছে তো লড়ার সামর্থ্য থাকবে না। তার ফলে নষ্ট হয়েছে। কেউ কেউ বলে যে এখানে বাঁধ দেওয়া হয়েছিল বড় মতো ইন্দাস রিভারে, সেটার থেকে বন্যা হয়ে নষ্ট হয়েছে। কিন্তু বন্যা হয়ে নষ্ট হলে তো পাকিস্তান এতদিনকে ডুবে যেত, হরপ্পা সভ্যতা। তো সেটাকেও প্রপারলি মানা যায় না। প্রপারলি কোনো কিছুকেই এখানে অনেক কারণই বিজ্ঞানীরা দেখিয়েছেন, বা আমাদের আর্কোলজিস্টরা দেখিয়েছেন, কিন্তু কোনোটাই পারফেক্ট ভাবে উপযুক্ত নয়। তাই আমরা এখনো মানতে পারিনি। আমরা কখন মানবো এটাকে? যখন আস্তে আস্তে দেখবো যে এটার বিরাট একটা মানে কোনো একটা নিদর্শন পাওয়া গেছে যে হ্যাঁ এইভাবেই মারা গেছে, বা এদের লিপিকে আমরা ইয়ে করতে পেরেছি, তখন হয়তো আরো নতুন কিছু জানতে পারবো, তখন কিন্তু আমরা এটাকে ইয়ে করব। এইবার আমরা পড়বো এর পরে যেটা আসছে, সেটা হবে আমাদের কালকের টপিক হবে বৈদিক যুগ। বৈদিক যুগ, বৈদিক যুগ একটা বড় যুগ, যে সময় আমাদের সব পুঁজি, রামায়ণ মহাভারত এইসব লেখা হয়েছিল। ঠিক আছে, সেই সময়টা এবারে কালকে আমরা দেখছি। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের বৈদিক যুগের ওপর। ইন্টারেস্টিং একটা যুগ। কালকের ক্লাসটা করো, বুঝতে পারবে।